আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সরকারের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা দুনিয়াতে নোবেল লরিয়েট হিসেবে সমধিক পরিচিত, তিনি এখন ফ্রান্স ভ্রমণে আছেন। তার যারা লোকজন, এখনও বাংলাদেশে বহু সংখ্যক লোকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত, এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আগামীতে আরও বড় কিছু হবে। তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ক্ষমতায় আসবে, এবং আবার যখন তিনি ক্ষমতায় আসবেন তখন আর তাকে ক্ষমতা থেকে নামানোর কোনো শক্তি থাকবে না। আমরা যারা সামাজিক মাধ্যমে কাজকর্ম করি, আমাদের এই যে বিভিন্ন পোস্ট, কমেন্ট বা এই যে ভিডিও কন্টেন্ট আমরা তৈরি করি, এগুলোর মধ্যে যারা বক্তব্য দিতে আসেন, তাতে করে সামগ্রিক একটা চিত্র ফুটে ওঠে যে আওয়ামী লীগের কত পার্সেন্ট লোক আছে, বিএনপির কত পার্সেন্ট লোক আছে, এনসিপি, জামাত বা ডক্টর ইউনূসের সমর্থকের সংখ্যাই বা কত। তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লোকজন, তারা এখনও বেশ সক্রিয়, তাকে সবাই স্যার ডাকেন, এবং যারা এই মুহূর্তে তাকে নিয়ে সমালোচনা করছেন বাংলাদেশ, তাদেরকে সবাই মনে করেন, ডক্টর ইউনূসের যারা লোকজন মনে করেন যে এরা দেশদ্রোহী, এরা ভালো চায় না। তো তাদের বক্তব্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই গুরুত্বপূর্ণ কাজে তিনি ফ্রান্সে গিয়েছেন। অন্যদিকে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী লোক, তারা কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে নানা রকম সমালোচনা করছেন। একজন বলার চেষ্টা করছেন যে, একদল বলার চেষ্টা করছেন যে আহা, এই লোকটা কেন বারবার বিদেশে যায়, বিদেশে কেউ এখন আর তাকে পাত্তা দেয় না, ফকিরের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এবং ফ্রান্সের ফুটপাত দিয়ে যেভাবে ৩-৪ জন লোক নিয়ে, তার যে মহিলা সহকর্মী সামিয়া, না ওনার নাম হলো লামিয়া মোরশেদ, তো তাকে নিয়ে যেভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এতে বাংলাদেশের আর ইজ্জত বলে কিছু রইল না। একজন সাবেক প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তো তার তো একটা ইজ্জত বোধ থাকা উচিত, বয়স বলে একটা কথা। তারপরে নিজেকে তিনি যেভাবে একটা ওভার রেটিং করেছেন, সেখানে তিনি যখন আমাদের রাষ্ট্রের অর্থ ব্যয় করে বিদেশে গেছেন, সে কী রাজকীয় অবস্থা! প্রতিদিন যে হোটেলে থেকেছেন, এক এক রাতে শুধুমাত্র তার যে ব্যক্তিগত রুম, সেটির ভাড়া ছিল 40 লাখ টাকা। তো তার তো অভাব নেই। তিনি ইচ্ছা করলে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি বা একটা রোলস রয়েস গাড়ি, কিংবা আরও যে সকল দামি গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো ড্রাইভার সহ ভাড়া করতে পারতেন। নিজের টাকা দিয়ে ফ্রান্সের সেই রিচ কার্লটন হোটেলে তিনি থাকতে পারতেন, এবং ওখানে তাকে প্রোটোকল দেওয়ার জন্য, শুধু ওখানে নয়, সারা দুনিয়াতে যারা ধনী ব্যক্তি, তারা যদি চায় যে তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য ১০০ জন ২০০ জন সেনাবাহিনীর সদস্য, ওখানে অনেক প্রাইভেট আর্মি, প্রাইভেট পুলিশ, প্রাইভেট সিকিউরিটি গার্ড, সব কিছুই সেখানে অ্যাভেলেবল পশ্চিমা দুনিয়াতে। তো তিনি যদি চাইতেন যে বাংলাদেশে তিনি যেভাবে ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন, এসএসএফের প্রোটোকল পাচ্ছেন, ওটা তার নিজের পকেটের পয়সা খরচ করে তিনি যদি ফ্রান্সে ওইরকম একটা প্রোটোকল নিতে চাইতেন, এটা তার জন্য ওয়ান-টুর বিষয়। তো তিনি সেটা কেন করেননি? আর বাঁচবেনই বা কয়দিন? তার এত টাকা দিয়ে কী হবে? তিনি যেহেতু বাংলাদেশে একটা ল্যাভিশ জীবনযাপন করছেন, সেই জীবনযাপনের সঙ্গে, যেমন তিনি যে বিল্ডিংয়ে থাকেন, গ্রামীণ ব্যাংক ভবন বা গ্রামীণ সেন্টার বা ইউনুস সেন্টার, এগুলো সব শত কোটি টাকার ভবন। এখন শত কোটি টাকার ভবনের মধ্যে থেকে তিনি এসি লাগাচ্ছেন না, বলছেন যে আমি খুব দিনহীন জীবনযাপন করি, আমি এসির মধ্যে থাকি না। আবার তিনি গ্রামীণ চেকের পাঞ্জাবি পরছেন, সাধারণ কেশ পরছেন, বলছেন যে আমি এরকম ফুটানি পছন্দ করি না। আরে বাবা, আপনি যদি ফুটানি পছন্দ না করেন, তাহলে এক রাতের ভাড়া 40 লাখ টাকা, সেই টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে আপনি থাকলেন কী করে সেখানে? আপনার কি একবার একটু বুক কাঁপলো না?
তো ভালো কথা। আপনি এখন নিজের টাকা খরচ করে থাকেন। তো এইভাবে তার যারা সমালোচক তারা কিন্তু বলার চেষ্টা করছেন। অন্যদিকে তিনি যে সকল জায়গাতে বৈঠকে গেছেন বা যাদের সাথে বৈঠক করেছেন, এখানে ফ্রান্সের একজন মন্ত্রী বা ২ জন মন্ত্রী, তাদের সঙ্গে কি একটা বৈঠক তিনি করেছেন, ২০-২৫ জন লোক। তারপর তিনি সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। লোকজন শুনেছে। আবার ওইগুলো তার যে ফেসবুক পেজ আছে, ইউনুস সেন্টারের ফেসবুক পেজ আছে, সেখান থেকে আবার তিনি প্রচার করছেন। এই যে একটা প্রচার, প্রোপাগান্ডা পছন্দ করা মানুষ, সারা দুনিয়া ঘুরে বেড়ানো মানুষ, সেই মানুষটি আবার প্যারিসের যে মেয়র, তার সঙ্গে দেখা করেছেন। তো সেই ছবিটা আমি দেখলাম। আমার কাছে মনে হলো যে এরকমভাবে অপমানিত হয়ে কারো সঙ্গে দেখা করাটা না করাটাই সবচেয়ে উত্তম কাজ। ছবি দেখে যেটা মনে হলো যে প্যারিসের মেয়র যিনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তিনি পায়ের উপর পা তুলে খুবই অমনোযোগী এবং উদ্যত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছেন এবং সম্ভবত ২ থেকে ৩ মিনিটের বেশি তাদের সেই বৈঠক স্থায়ী ছিল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা দীন, হীন, ফকির, মিসকিন, অভাবী, গরিব এরকম একটা অভিব্যক্তি নিয়ে বহু দূরে, মানে তিনি একটা উঁচু চেয়ারে বসে আছেন আর তার অদূরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নিচু, সেটা সোফা টাইপের একটা ছোট যে চেয়ার আছে সেখানে তিনি বসে আছেন। এরকম দৃশ্যের সঙ্গে আমি পরিচিতের কারণ হলো আমেরিকাতে আমি বেশ কিছুদিন কাজ করেছিলাম। ওখানে একজন নামকরা কংগ্রেসম্যান আছেন, ড্যানি ডেভিসের অফিসে। সে ৭ বারের নির্বাচিত কংগ্রেসম্যান। তারপর আর্মস কমিটির চেয়ারম্যান ছিলেন ২০১২ সনে কার্ল লেভিন, সিনেটর। তার অফিসেও কাজ করার সুযোগ হয়েছিল। তো সেই সুবাদে শিকাগোর মেয়র, এই যে শিকাগো ডাউনটাউনের কংগ্রেসম্যান, এরপর মিশিগানের যে সিনেটর, এদের সঙ্গে কাজ করার ফলে ওখানকার যারা রাজপুরুষ আছেন বা রাজনীতিবিদ আছেন তারা কতটা উদ্যত হন, অহংকারী হন, এটা নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতার পাশাপাশি আবার তারা যখন রিগ্রেট করেন, যেমন দেখা গেল যারা বাঙালি আছেন, আমরা যারা সংসদ সদস্য হিসেবে সেখানে গিয়েছিলাম বা আমি গিয়েছিলাম, এখন আমাদেরকে সম্মানিত করার জন্য বা তাদের যে ক্ষমতা আছে সেখানে সেটা দেখানোর জন্য তারা বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের একটা বৈঠকের আয়োজন করে। তো গ্রামের একটা ছোট মেয়র, মাউন্ট প্রসপেক্ট নামক একটা গ্রাম আছে। তো সেই গ্রামের মহিলা মেয়রের সঙ্গে আমার দেখা হলো। তো তিনি সম্মান জানানোর জন্য একেবারে নিচে এসে দাঁড়িয়ে রইলেন। আচ্ছা, তো তার চোখে মুখেই দেখা যাচ্ছিল যে তিনি আমাকে সম্মান করছেন। অন্যদিকে আরেকটি শহরে গিয়ে পরিস্থিতি আরেকটু বড়, সেটা অনেকটা উপজেলা পর্যায়ের একটা মেয়র। তো তার সঙ্গে ওখানকার বাঙালিরা আমার একটা বৈঠকের ব্যবস্থা করলো। মেয়র সম্ভবত রাজি ছিলেন না। ২ থেকে ৩ মিনিটের জন্য আমি সেখানে গেলাম, কথা বললাম এবং তার যে আই কনট্যাক্ট এবং তার যে ওই যে বসার ভঙ্গি এবং আমাকে যে চেয়ারে বসিয়ে তিনি যে চেয়ারে বসেছিলেন ওটার মধ্যেই বোঝা যাচ্ছিল যে তিনি আমার যে উপস্থিতি সেটি পছন্দ করছেন না। ঠিক ওইরকম একটা দৃশ্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের মধ্যে ফুটে উঠল। এটা দেখে আসলে আফসোস হচ্ছে যে আমরা যাকে নেতা মানি, আমরা যাকে মাথার মুকুট করে নাচি, আমরা যাকে প্রায় ১৮ মাস আমাদের অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, বৈভব দিয়ে যাকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছিলাম, তার আজ এত অবনতি কেন হলো? অ্যাটলিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন বা ধরেন তাকে তাড়িয়ে দিচ্ছেন বা তিনি চলে গেছেন, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি তো একটা সম্মান নিয়ে আছেন বিদেশের মাটিতে, একটা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে আছেন। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যাবেন, সেক্ষেত্রে আমাদের ফ্রান্সের রাষ্ট্রদূত আছেন, তিনি থাকতে পারতেন। তারপর ওখানে বাঙালি কমিউনিটি তাকে নিয়ে মাতামাতি করতে পারত, আরও অনেক কিছু। সেগুলো না করে তিনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন, এর সাথে ওনার না যাওয়াটাই ভালো ছিল। উনি আসবেন কিনা আই ডোন্ট নো, বা উনি যদি আবার আসেন সেটার প্রতিক্রিয়া কী হবে বা কী প্ল্যান হবে, এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশে। এবং একই সঙ্গে মানুষের যা হয় সন্দেহবাতিক যে মন, সেই মন থেকে অনেকে বলার চেষ্টা করছেন তিনি সেখানে গিয়ে বিভিন্ন রকম আঙ্কুপাঙ্কুর সাথে বৈঠক করছেন। বিভিন্ন যারা ভাগনার গ্রুপ রয়েছে, ভাড়াটিয়া যারা রাশিয়া এবং অন্যান্য দেশগুলোতে যারা এই ভাড়াটিয়া সৈন্য হিসেবে কাজ করে এবং যাদের সারা দুনিয়াতে গুপ্তঘাতক রয়েছে, এরকম লোকের সঙ্গে তার নাকি সাক্ষাৎকার হয়েছে। এরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশে অনেকে বলার চেষ্টা করছেন।
এবং সবাই আশঙ্কা ব্যক্ত করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ম্যাটিকুলাস ডিজাইন সেটা থেমে নেই। তিনি জাস্ট একটি স্থানকাল পাত্র পরিবর্তন করেছেন। কিন্তু তার মনের মধ্যে যে খায়েশ, এটা কত চরম যে ১/১১/২০০৬ থেকে তিনি যে খায়েশ মনের মধ্যে লালন করেছিলেন, সে খায়েশটা তার শুরু হয়েছিল ১৯৮৬ সন থেকে। ১৯৮৬ সন থেকে যে খায়েশ শুরু হয়েছিল এটা ২০০৬ সনে তিনি বাস্তবায়ন করতে গিয়েও তিনি পারেননি। এর মধ্যে ২ বার তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তারপরে সে ২০২৪ সনে তিনি পরিপূর্ণভাবে তার খায়েশ বাস্তবায়ন করার চেষ্টা করলেন ২০০৬ থেকে ২০২৪ কত বছর হয়। এবং এই সময়টার মধ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তার সবকিছু, তার কামনা বাসনা, তার লোভ লালসা, তার প্রেম প্রীতি, তার প্ল্যান প্রোগ্রাম হোয়াটএভার মে বি, সবকিছু তিনি করার চেষ্টা করেছেন এবং এই কাজগুলো আনফিনিশড অবস্থায় রয়ে গেছে। ফলে সেই আনফিনিশড অবস্থায় তার দেহে যতক্ষণ প্রাণ আছে, অর্থাৎ ক্ষমতা এমন একটা জিনিস, এটা একেবারে কবরে এক পা নিয়ে গেলেও মানুষ কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষমতার ত্যাগ, সেই ক্ষমতা ত্যাগটি স্বাভাবিক ছিল না, এটি অস্বাভাবিক ছিল এবং তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তার মনের বিরুদ্ধে হয়েছে, পরিবেশ এবং পারিপার্শ্বিকতার কারণে হয়েছে। কাজেই তিনি আবার ফিরে আসতে চাইবেন এবং ফিরে আসার জন্য তিনি আরও অনেক ম্যাটিকুলাস ডিজাইন করবেন। এটা যারা সন্দেহ করছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে প্যারিস সফর, এটিকে কিন্তু খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।